ডলারের বাজারে আগুন, নিত্যপণ্যের দামে প্রভাবের শঙ্কা। ১৩ বছরের শেয়ার বাজারে সর্বনিম্ন লেনদেন, কর্মী ছাঁটাইয়ের বড় সংখ্যা পোশাক খাতে। সব হাসপাতালে হচ্ছে না করোনা চিকিৎসা, 11 দিনেও বাস্তবায়ন হয়নি নির্দেশনা। গাফিলতি ও উদাসীনতার দায়ী বলছেন চিকিৎসক নেতারা। করোনাকালে জীবন বাঁচাতে সরকারের নানামুখী চেষ্টা, সমন্বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতি সচলে চাইলেন সবার সহযোগিতা। দেশে নতুন করোনা শনাক্ত প্রায় ২৫০০, আরও ৩৫ জনের মৃত্যু। ফের হাইড্রোক্সিক্লোরোকুইন ট্রায়ালের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। মানব পাচারে জড়িতদের ধরতে নানা উদ্যোগ নেওয়া হবে, ইন্টারপোলের সহযোগিতা। মানব পাচার স্বীকার করে আদালতে 2 দালালের স্বীকারোক্তি। অভিযোগের তদন্তের আগেই বরিশালে মাদ্রাসা অফিস সহকারীকে নির্যাতন, জুতার মালা পরিয়ে অপদস্থ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। কৃষ্ণাঙ্গ হত্যায় যুক্তরাষ্ট্রে তোলপাড়, সহিংসতায় 11 জনের মৃত্যু, বেড়েছে কারফিউ পরিধি। বরখাস্ত 4 পুলিশের বিরুদ্ধে নতুন অভিযোগ। নিউজ 24 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বেড়ে চলেছে ডলারের দাম। খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কোথাও কোথাও 90 টাকা বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে ডলার। এতে সংকটে পড়েছেন আমদানিকারকরা। তারা বলছেন দ্রুত এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলছেন কোনো ব্যাংক চাইলে তাদের জন্য বাড়তি ডলার দিতে প্রস্তুত তারা। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা প্রভাবে একেবারে তলানিতে নেমেছে রপ্তানি আয়। সেই সাথে প্রবাসে থাকা প্রায় 1 কোটি শ্রমিকের উপার্জন কমে যাওয়ায় পাল্লা দিয়ে কমেছে রেমিটেন্সের প্রবাহ। এতে দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রা বা ডলারের আমদানি অনেকটাই কমে গেছে। এই সুযোগে ডলারের বাজারকে অস্থির করতে নেমেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সংকটের দোহাই দিয়ে কোথাও কোথাও ডলার বিক্রি হচ্ছে 91 টাকা পর্যন্ত, যদিও গেল 2-1 দিনে তা কিছুটা কমে 89 টাকায় নেমেছে। বিভিন্ন মানি এক্সচেঞ্জের সাথে কথা বলে পাওয়া যায় এইসব তথ্য। ব্যবসায়ীরা বলছেন ডলারের বাজার অস্থির হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি গুনতে হবে আমদানিকারকদের। করোনা পরবর্তীতে প্রচুর আমদানি প্রয়োজন বলেও জানান তারা। যারা ইম্পোর্টার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ হচ্ছিল তারা বর্ধিত মূল্যে ডলার কিনে তাদের এলসি সেটেলমেন্ট করতে হচ্ছে, এবং এর ইম্প্যাক্টটা গিয়ে পড়ছে হচ্ছিল দ্রব্যমূল্যের উপরে এবং শিল্পে যে কাঁচামাল আমদানি হয় তার উপরে, যার জন্য কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলে মানুষ আরো কষ্টে ভুগবে। তো সে কারণে যেভাবে হোক না কেন এটা বাংলাদেশ ব্যাংকের একটা উদ্যোগ নিয়ে বর্তমানে ইউএস ডলারের মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে হবে বলে আমরা মনে করি। ডলারের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি হস্তক্ষেপ চান সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এখন বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে ডলার বিক্রি করে আনতে, কিন্তু এখন আমার মনে হয় একটা সময় এসে বাংলাদেশ ব্যাংকের চিন্তা করা উচিত যে ডলারের দামটা একেবারে একদম স্থির রাখবে কিনা। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র স্বীকার করছেন ডলারের বাজারে কিছুটা সংকট রয়েছে, তবে যে কোনো ব্যাংক আবেদন করলে বাড়তি ডলার দিতে প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। কোনো ব্যাংক যদি কোনো সময় ক্রাইসিস হয় তখন তারা বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয় বলে বাংলাদেশ ব্যাংক তাদের ওই সময় তারা ক্রাইসিস মুহূর্তে তাদের সহযোগিতা করে থাকে। যখন যা যা প্রয়োজন তা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে, অতীতেও করেছে, এখনো করবে। কারণ আমাদের কাছে কিন্তু ডলার তো আমাদের কাছে যথেষ্ট রিজার্ভ আছে আমাদের। এছাড়া ডলারের সংকট কাটাতে রপ্তানি ও রেমিটেন্স বাড়ানোতে মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। 13 বছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বনিম্ন লেনদেন হয়েছে বৃহস্পতিবার। একদিন উত্থানের পর টানা 4 কার্যদিবস ডিএসই সূচকের পতন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর সূচক কমে যায় 10 পয়েন্ট। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে মাত্র 42,97 লাখ টাকা। এর আগে 2007 সালের 24 এপ্রিল এর চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয় 40,39 লাখ টাকার। ডিএসইতে 309টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 4,95 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। করোনা মহামারীর সংকটে দেশের পোশাক কারখানাগুলোর সক্ষমতার অর্ধেক ব্যবহার করে কাজ চালাতে পারছে। এর প্রভাবে চলতি জুন মাস থেকেই কর্মী ছাঁটাই শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিজেএমইএ সভাপতি রুবানা হক।
তবে বাণিজ্যমন্ত্রী বলছেন সংকট নয়, সম্ভাবনার নতুন দ্বারও উন্মোচন হতে পারে। আরও জানাচ্ছেন তাপস জুবায়ের। করোনা ভাইরাসের কারণে বড় সংকটে পোশাক খাত। বিজিএমইএ বলছে এই সংকটে বাংলাদেশে পোশাক খাতের প্রায় 3.15 বিলিয়ন ডলারের আদেশ বাতিল কিংবা স্থগিত হয়েছে। পণ্য বিক্রি করেও দাম হাতে পায়নি অনেক কারখানা। বিজিএমইএ এর নিবন্ধিত 2000 কারখানার মধ্যে এখন চলছে 1926টি। পোশাক শ্রমিকদের করোনা ভাইরাস টেস্টিং ল্যাবের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ, যেখানে উঠে আসে কর্মীদের সুরক্ষার বিষয়। সরকার পরিচালিত বিভিন্ন আইসোলেশন সেন্টার আছে, সেখানেও আমরা রোগী রাখতে পারবো এবং প্রত্যেকটা এই ট্র্যাক এন্ড ট্রেস এর ব্যাপারগুলো, টেস্টিং এর ব্যাপারগুলো যাতে আমরা সঠিকভাবে করতে পারি। এক প্রশ্নের উত্তরে বিজিএমইএ সভাপতি পোশাক কারখানায় কর্মী ছাঁটাইয়ের শঙ্কার কথা জানান। ছাঁটাই কিন্তু 1 জুন থেকে হবে। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, কিন্তু এটি করার কিচ্ছু নেই, কারণ শতকরা 55% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চললে আমাদের পক্ষে তো আসলে ছাঁটাই ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে এই ছাঁটাইকৃত শ্রমিকের জন্য কি করা হবে, এজন্য আমরা সরকারের কাছে অন্ততপক্ষে বিনীতভাবে আবেদন করি যে আমরা কিভাবে একসাথে আমরা এই ক্রাইসিসটাকে অন্তত অতিক্রম করতে পারবো। তবে শুধু শঙ্কা নয়, নতুন সম্ভাবনার দ্বারও উন্মুক্ত হতে পারে বলে আশার কথা জানান বাণিজ্যমন্ত্রী। করোনার অবস্থাটি ডেভেলপ করলে পরে হয়তো বাইরে থেকে বেশ কিছু রিলোকেটিং হয়ে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা। 2022-তে যে বাংলাদেশে 9.5% গ্রোথ হবে এবং সারা হোল ওয়ার্ল্ডে তারা সব থেকে হাইয়েস্ট গ্রোথ কিন্তু তারা প্রেডিক্ট করেছে বাংলাদেশে। শুধু ইনভেস্টমেন্ট না, আরো অনেকগুলি ফ্যাক্টর নিয়ে তারা ভাবছে যে বাংলাদেশের অর্থনীতি ইনশাল্লাহ ভালো করবে। করোনার দুর্যোগ কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে ব্যবসা বাণিজ্য, এই প্রত্যাশার কথাও জানান সবাই। তাপস জুবায়ের, নিউজ 24। 50 শয্যা বা তদূর্ধ্ব সব সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড ও সাধারণ চিকিৎসা সেবার আলাদা ব্যবস্থা নিতে আছে সরকারের নির্দেশনা, কিন্তু 11 দিনেও তা বাস্তবায়ন হয়নি। চিকিৎসক নেতারা বলছেন জনবল সংকট আর অবকাঠামোগত দুর্বলতা নিয়ে শতশয্যার নিচের হাসপাতালগুলোতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকটাই অসম্ভব। তাদের দাবি, নির্দেশনা দিলেও তা বাস্তবায়নে কোনো রূপরেখা দেয়নি সরকারও। আবার কেউ কেউ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতিকে দায়ী করছেন। তানজির মেহেদি রিপোর্ট। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা রোগী। আক্রান্তের বিবেচনায় বিশ্ব তালিকায় উপরে উঠে আসছে বাংলাদেশের নাম। 50 বা তারও বেশি শয্যার সরকারি বেসরকারি সব হাসপাতালে কোভিড রোগের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু 11 দিনও বাস্তবায়ন হয়নি তা। ফলে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত হাসপাতালগুলোতে বাড়ছে চাপ, প্রকাশ পাচ্ছে চিকিৎসা সেবার ভঙ্গুর দশা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব সভাপতি বলছেন, এ ঘটনার মধ্য দিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের আসল চেহারা প্রকাশ পেয়েছে। প্রকৃত পক্ষে তাদের সাহায্য সহযোগিতা এই চিকিৎসার জন্য প্রয়োজন হলো, তখনই তাদের প্রকৃত যে রূপ উদ্ঘাটিত হলো যে তারা নানান রকম অজুহাত তৈরি করে এখান থেকে বিরত থাকার চেষ্টা করছে। তিনি জানান, সিদ্ধান্ত থাকলেও নেই পরিচালন পদ্ধতি, তাই সরকারি হাসপাতালগুলোতে আটকে আছে সিদ্ধান্ত বাস্তবায়ন। তবে 2-3 দিনের মধ্যে পরিচালন পদ্ধতি সরকারের কাছে পেশ করবে জাতীয় পরামর্শক কমিটি। প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর আছে, তো সে জিনিসটা যদি আমরা তৈরি না করে তাদেরকে যদি শুধু বলে দেই এই কাজটা করার জন্য, তাদের পক্ষে কিন্তু আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব না, যার ফলে তারা ডায়লামাও আছেন এবং তাদের অভিজ্ঞতাও নাই। এই সমস্ত কারণে একটু স্লো হচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মহাসচিব বিষয়টিকে দেখছেন ভিন্ন আঙ্গিকে। তার মতে, তীব্র জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন বাস্তবসম্মত নয়। আদেশ জারি করার আগে বিষয়গুলো কিন্তু আমলে নেওয়া উচিত। এগুলা কিভাবে করবে আমি জানি না, আমার কাছে এগুলো বোধগম্য নয়। আপনি আদেশ জারি করছেন, সেটা মানতে বাধ্য, কিন্তু আদেশ করতেই হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে করবে? এখন আপনি যদি বাস্তবসম্মত আদেশ জারি না করেন, তাহলে প্র্যাকটিক্যালি এগুলা করা সম্ভব না। তবে শতশয্যার উপরের হাসপাতালে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন তিনি।
100 শয্যার যে হাসপাতালগুলো আছে এগুলোকে খুবই সুন্দরভাবে তারা সেট আপ করে নিতে পারে। এক একটা হাসপাতালে 2টা 3টা উইং আছে, একটা উইং আপনি পুরো উইং ডেডিকেটেড করে দিতে পারেন। সরকারি হাসপাতাল যেগুলো 500 বেডের, 1000 বেড, ঢাকা মেডিকেল কলেজে অনেকগুলা বিল্ডিং, একটা বিল্ডিং আপনি ডেডিকেটেড করে দিতে পারেন। এগুলো প্র্যাকটিক্যালি পসিবল। অন্যদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সভাপতি মনে করেন সরকারের এমন সিদ্ধান্ত চিকিৎসকদের জনগণের প্রশ্নের মুখে ফেলছে। থেকে আছে মেডিকেল অফিসার, একজন জুনিয়র মেডিকেল অফিসার, সে ভর্তি করতে পারতেছে না, কারণ তার পারমিশন নাই। আপনি কিন্তু দেখতেছেন কে ভর্তি করতেছে না, এই বেটা ডাক্তার ভর্তি করতেছে না। আপনার রাগটা কিন্তু ডাক্তারের উপর পড়তেছে। চিকিৎসক নেতারা বলছেন সিদ্ধান্ত গ্রহণের আগে তা বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি থাকা উচিত। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনা দুর্যোগে যখন আক্রান্ত সারা পৃথিবী, তখন স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের জীবন এবং জীবিকা বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থবির হয়ে থাকা অর্থনীতির জন্য প্রণোদনা, দুস্থ মানুষের জন্য ত্রাণ ও নগদ অর্থ দেয়া, একই সঙ্গে করোনা মোকাবেলা আক্রান্তদের সেবা, সব চলছে সমান গতিতে। দুর্যোগ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর অদম্য প্রত্যয় নিয়ে চলছে সরকার প্রধানের দৈনন্দিন কর্মকাণ্ড। আরও জানাচ্ছেন শাহালি জয়। করোনা দুর্যোগে থমকে গেছে বিশ্ব, স্তব্ধ হয়ে থাকা বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাব পড়েছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের উপর। কি হচ্ছে, কি হতে পারে অজানা, এমন হাজারো আশঙ্কা যখন মানুষের মনে, তখন শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। অঘোষিত লকডাউনকালে সামাজিক নিরাপত্তা বলয়ের বাইরে থাকা 50 লাখ মানুষকে নগদ 2,500 টাকা অর্থ সহায়তা করেছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য মন্দা মোকাবেলায় কৃষি, শিল্প, গার্মেন্টস খাত সহ বিভিন্ন সেক্টরে 19টি প্যাকেজে 1,03,117 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছেন সরকার প্রধান। সবথেকে বড় কথা এখন মানুষ বাঁচানো এবং মানুষের জীবন যাত্রা যাতে অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া। দফায় দফায় ভিডিও কনফারেন্সে এখন পর্যন্ত 58 জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। প্রতিদিনই কিন্তু বিভিন্ন জনের সঙ্গে বৈঠক করছেন, সেটা ব্যাংকিং বিষয়ে হোক, সমিতির বিষয়ে হোক, হচ্ছে আপনার এই যে আমাদের ময়লার সিচুয়েশন হোক, সবসময় কিন্তু নিয়মিত সেটা আপডেটও নিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। করোনা সংকটে যখন হুমকির মুখে গণস্বাস্থ্য, তখন স্বাস্থ্য ব্যবস্থার দিক নির্দেশনাও আসছে সরকার প্রধানের কাছ থেকে। N95 লেখা আপনার বক্স, ভিতরে যে জিনিসটা সেটা সঠিক থাকে কিনা এটা একটু আপনাদের দেখা দরকার। দুর্যোগের মধ্যেও নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা। তাই শ্রমিক সংকটের কারণে থেমে থাকেনি ধান কাটা। শেখ হাসিনার নির্দেশে কৃষকদের সহায়তায় মাঠে নেমে পড়েন দলের নেতাকর্মীরা। করোনা মোকাবেলায় চাই সমন্বিত উদ্যোগ। এ লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গেও যোগাযোগ চলছে নিয়মিত। সর্বোপরি আমরা যেটা তোমার কাছ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে প্রতিটা দেশের রাষ্ট্রনায়করাই কিন্তু বলেছে যে কোনো ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত আছে। সরকার প্রধানের দৃঢ় ঘোষণা, সরকারের জনবান্ধব সব উদ্যোগ দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য। কারণ পিতার মতো শেখ হাসিনার ভাবনার মূলেও বাংলার মানুষ। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে। কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন সুরক্ষিত রাখতে প্রাণপণ চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালেই কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টাও অব্যাহত আছে। বিস্তারিত রিপোর্টে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেন 25 ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তা গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগে মানুষের জীবন বাঁচাতে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। চিকিৎসা সেবা আমরা ব্যাপকভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং দিয়ে যাচ্ছি। অনেকটা বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস এটা টেস্ট করা বা এটা চিকিৎসা দেওয়া বেশ ব্যয় সাপেক্ষ, তারপর আমরা সেটা করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, স্থবির হয়ে থাকা অর্থনীতিতে চলছে গতি আনার চেষ্টা। আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবে।
কাজে এই কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। তারপর আমি বলবো যে আমরা এই কয়েক মাস এদেশের প্রায় প্রতি স্তরের মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা করে গেছি। আমি বিশ্বাস করি যে কোনো বিপদ আসুক আর যে কোনো সমস্যা আসুক সেটা নিশ্চয়ই আমরা মোকাবেলা করতে পারবো। সমাজের প্রতিটি মানুষ যেন সহায়তা পান, কেউ যাতে কষ্টে না থাকেন তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশে একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 2423 জন। 24 ঘন্টায় করোনায় ঝরে গেছে আরও 35টি প্রাণ। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 57,563 জন, মোট মৃত্যু 781 জনের। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,694টি। এছাড়া নতুন করে 571 জন সহ মোট সুস্থ হয়েছেন 12,161 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 3,58,277টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,423 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 571 জন। এ পর্যন্ত সুস্থ 12,161 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা হার 21.13%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত 781 জন। সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের 324 সদস্য। এ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে 5,831 জন পুলিশের মধ্যে করোনা জীবাণু পাওয়া যায়। চট্টগ্রামে কনস্টেবল মামুন উদ্দিন করোনায় মারা গেছেন। এ নিয়ে এই বাহিনীর 17 সদস্য করোনায় মারা গেলেন। সারা দেশে বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ছিল 5,507 জন। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে 5,831 জনে। একই সময় ডিএমপিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে 49 জন। বৃহস্পতিবার পর্যন্ত ডিএমপিতে করোনার উপসর্গ ধরা পড়া পুলিশের সংখ্যা 1,777 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছে 16 জন পুলিশ সদস্য। মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মোহাম্মদ মামুন উদ্দিন দেশ ও মানুষের জন্য এক মহিমান্বিত মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের 17 জন বীর দেশপ্রেমিক পুলিশ সদস্য দেশ ও মানুষের জন্য আত্মাহুতি দিয়েছেন। সামাজিক দূরত্ব, কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। মহামারীর এই সময়ে নানান মানবিক কাজ করে মানুষের পাশে রয়েছে এই বাহিনীটি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সব ধরনের দুর্যোগকে মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী সব সেবার জন্যই প্রস্তুত। মৌ খন্দকারের রিপোর্ট। শক্ত লাঠির বদলে মানবতার বাণী নিয়ে জনতার পাশে পুলিশ। পেটোয়া বাহিনীর এই নতুন রূপের সঙ্গে আমজনতার পরিচয় করিয়ে দিয়েছে করোনা ভাইরাস। একসময় ভাবা হতো আইন প্রয়োগ করতে হলে তাদের অতিমাত্রায় কঠোর হতে হবে, আর এখন ভাবছে কতটা মানবিক হয়ে আইন প্রয়োগ করা যায়। আর সেই হারানো প্রক্রিয়া ফিরে এসেছে পুলিশের হারানো উজ্জ্বল ভাবমূর্তিটিও। পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, করোনা মোকাবেলায় দেশের পুলিশের কাজের তালিকা অনেক বিস্তৃত। অনেক আমাদের দুর্যোগ গিয়েছে, আমাদের বিপর্যয় গিয়েছে, আমাদের অনেক দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফ্যামিলির দুরবস্থা আমরা দেখেছি, অনেকে শাহাদাত বরণ করেছেন, তাদের ফ্যামিলির পাশে বাংলাদেশ পুলিশ দাঁড়িয়েছে। আমরা কাজ করছি ফিল্ডে, আমাদের কাজটা তখন সহজ এবং ফলপ্রসূ হবে জনসাধারণ যদি স্বাস্থ্য সচেতনতা মেনে চলেন, তারা হয়তো বাইরে না আসেন। নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় সাধারণ জনগণকে সেবা দিতে গিয়ে প্রাণহানি হয়েছে কিছু পুলিশ সদস্যদের, যে ক্ষতি সহজে পূরণের নয়। প্রথম আপনি লক্ষ্য করেছেন দাফন দেবার লোকও থাকতো না, আমাদের পুলিশ সেই মাস্ক টাস্ক পরে দাফনও দিয়েছে। যে কোনো চ্যালেঞ্জ আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের আনসার, কোস্টগার্ড সবাই প্রস্তুত আছে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা। তিনি মনে করেন, করোনার এই দুর্যোগকালীন সময়ে সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিয়ে চলেছে পুলিশ বাহিনী। করোনা সংকটকালে সব শ্রেণী পেশার মানুষকে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আর এই চ্যালেঞ্জকে মাথায় নিয়ে প্রথম সারির যোদ্ধা হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে এগুলো বাস্তবায়ন করতে হলে করোনাকালীন সময়ে মানবিক পুলিশকে আরও বেশি জনবান্ধব হয়ে উঠতে হবে, এমনটাই প্রত্যাশা গণমানুষের। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।
বিশ্বের সিংহভাগ দেশে লকডাউন খুলে দিলেও থেমে নেই মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা 3,90,000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 66,50,000 মানুষ। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টার সবশেষ খবরে প্রাণ হারিয়েছেন আরও 563 জন। স্কটল্যান্ডে করোনা ভাইরাসে নতুন মৃত্যু নিয়ে যুক্তরাজ্যে কোভিড-19-এ মৃত্যু 50,000 পার হয়েছে। ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা 33,000 ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় ভারতে 275 জনের প্রাণহানিতে মোট মৃত্যু 6,000 ছাড়িয়েছে। ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। আক্রান্তের সংখ্যা এর মধ্যে 6 লাখ ছুঁতে চলেছে। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন আফ্রিকা দ্য কর্সাওয়ের আইন বিভাগের পরিচালক খায়রুল ইসলাম। ব্রাজিলে কিন্তু আপনার প্রেসিডেন্টের পক্ষের সমর্থনকারীরা যেরকম আন্দোলন করতেছেন যে প্রেসিডেন্টের কথা অনুসারে ব্রাজিলকে পুরোপুরি ওপেন করে দেওয়া হোক। যদিও ব্রাজিলে কোনো লকডাউন নেই, ব্রাজিলে কখনোই লকডাউন ঘোষণা করা হয়নি। সেই ফেব্রুয়ারি থেকে যখন করোনা ভাইরাসের প্রথম পজিটিভ পাওয়া গিয়েছে তখন থেকে কিন্তু ব্রাজিলে আজ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়নি। ব্রাজিলে যা কিছু করা হয়েছিল তা হলো হোম কোয়ারেন্টাইনা, তাও বাধ্যতামূলক নয়। আপনি নিজেকে বাঁচানোর জন্য আপনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তবে ব্যবসাপাতি, শপিং মল, সিনেমা হল, অনুষ্ঠানাদি, খেলাধুলা এগুলা সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল টোটালি। যার কারণবশত দেখা গেছে আপনার ব্রাজিলে কারেন্টের বিল, পানির বিল থেকে শুরু করে ঘর ভাড়া, দোকান ভাড়া সবকিছু কিন্তু বহন করতে হয়েছে। ক্লায়েন্টদেরকে সবাইকে কিন্তু দিতে হয়েছে। যেরকম ব্রাজিলিয়ানরা দিয়েছেন সেরকম প্রবাসীরাও দিয়ে গিয়েছেন। আমরা যারা বিভিন্ন দেশের মানুষরা এই দেশে বসবাস করি আমরা কিন্তু দিয়ে গিয়েছি বাধ্যতামূলক, যেহেতু গভর্নমেন্টের কোনো সহযোগিতা ছিল না। তবে সরকার অল্প কিছু সহযোগিতা করেছেন মানবতার খাতিরে, সেটা ব্রাজিলিয়ান টাকায় 600 টাকা। এছাড়া কোনো কিছুই সরকার পক্ষ থেকে সহযোগিতামূলক কিছু হয়নি। আর যে হোম কোয়ারেন্টাইনা যেটা ছিল সেটা হলো ব্রাজিলের বিভিন্ন রাজ্য সরকারের একটি ঘোষণা। বিভিন্ন রাজ্য সরকার পক্ষ থেকে তারা কিন্তু এটা বন্ধ করেছিলেন, এর বেশি কিছুই নয়। ব্রাজিল সরকারও কিন্তু হোম কোয়ারেন্টাইনা মেনে নেননি, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু হোম কোয়ারেন্টাইনা পক্ষে ছিলেন, যার কারণবশত দুই স্বাস্থ্যমন্ত্রী কিন্তু পদত্যাগ করেছেন। পাশাপাশি আজ ব্রাজিলের আইনমন্ত্রী কিন্তু পদত্যাগ করেছিলেন 1 মাস আগে। আজ উনি ডিক্লিয়ার ভাবে আইন মন্ত্রণালয় থেকে চলে গিয়েছেন। আজকে প্রেসিডেন্টের সাথে উনার সম্পূর্ণ সব ধরনের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে। ব্রাজিলের যেরকম সরকার পক্ষের আন্দোলন চলতেছে সেরকম সরকার বিপক্ষে আন্দোলন শুরু হয়েছে। সরকার পতনের আন্দোলনে ব্যাপকভাবে সংঘর্ষ হয়েছে ব্রাজিলের ইকোনমিক্যাল শহর সাও পাওলোতে। পাশাপাশি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে কিন্তু পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে, গ্যাস নিক্ষেপ করেছে। রিও ডি জেনেরোতে অনেক উশৃঙ্খলতা হয়েছে এবং আজও হচ্ছে অল্প অল্প কিছু জায়গায়। যদিও ব্রাজিলের সকল আন্দোলনই কিন্তু রবিবার কেন্দ্রিক, শুধু রবিবারেই হয়ে থাকে। ব্রাজিলের পর এবার জানবো রাশিয়ার করোনা ভাইরাস পরিস্থিতির অবস্থা। সেখানে দিন দিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত 24 ঘন্টায় সবশেষ খবরে আরো 9,000 মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসক ইব্রাহিম ইসলাম। রাশিয়ার রাষ্ট্রীয় পরিবেশ পর্যবেক্ষণ সূত্র মতে গত 29শে মে রাশিয়ার উত্তর সাইবেরিয়ান ইন্ডাস্ট্রিয়াল শহর নরিলভ একটি বিদ্যুৎ কেন্দ্রের ডিজেলের রিজার্ভার ভেঙে শহর নরিলভকে নিকটস্থ আম্বরনায় নদীতে 15,000 টন এবং মাটিতে 6,000 টন জ্বালানি ছড়িয়ে পড়ে, যা 2 দিন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজরে আসে এবং তাকে উৎসাহ প্রকাশ করতে দেখা যায় এবং তিনি এই দূষণ ও দুর্যোগ প্রতিরোধে স্টেট ইমার্জেন্সি ঘোষণা করেন। বৃহস্পতিবার থেকে রাশিয়ার জরুরি শ্রমিক এবং সামুদ্রিক পরিচ্ছন্নতা বিশেষজ্ঞরা পুরোদমে জ্বালানি পরিষ্করণ কাজে নেমে পড়েছেন। রাশিয়ান মেরিন রেস্কিউ সার্ভিসের মুখপাত্র আন্দ্রেই মালভ বলেছেন যে আম্বরনায় নদী থেকে পায়াসিনো লেকে জ্বালানি ছড়িয়ে পড়া রোধ করতে 6টি অয়েল কন্টেইনমেন্ট বোনস বসানো হয়েছে এবং স্পেশাল ডিভাইসের মাধ্যমে জ্বালানি মুক্ত করে পানি দূষণ রোধ করার চেষ্টা চলছে এবং দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রাশিয়ার করোনা পরিস্থিতি বিবেচনা করে লকডাউন শিথিল করা হয়েছে গত 1 জুন থেকে। পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন সার্ভিস সেক্টর খুলে দেওয়া হচ্ছে। এছাড়া জাভেলস্কি রিজিয়নে করোনার নতুন হটস্পট তৈরি হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিলিটারিকে সেখানে নতুন ফিল্ড হসপিটাল তৈরির নির্দেশনা দিয়েছেন। পত্রিকা রয়টার্সের গত সোমবারের প্রতিবেদন অনুযায়ী সামনের সপ্তাহ থেকে রাশিয়াতে করোনার জন্য অনুমোদিত ড্রাগসের ব্যবহার শুরু হবে, যাতে রাশিয়ান এক্সপার্টরা এই গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করছেন।
মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের মধ্যে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী কামরুজ্জামান নাবিল। ইরানে করোনা ভাইরাসে আমরা দ্বিতীয় পিক অতিবাহিত করছি। গত 24 ঘন্টায় অতীতের সব রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3574 জন। তবে মৃতের সংখ্যা কিছুটা কম বলবো। গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা ছিল 59 জন। এর আগে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল 157 জন। কিছুদিন আগে এক সমীক্ষায় বলা হয়েছিল প্রায় 70% ইরানি জনগণ বাসায় অবস্থান করছেন এবং স্বাস্থ্য দিক নির্দেশনাগুলো মেনে চলছেন। সেই অবস্থায় কিন্তু ইরানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এ অবস্থায় ইরানের অফিস আদালত এবং শিল্প কারখানাগুলো অনেকটাই খুলে দেওয়া হয়েছে, সাথে চালু হয়েছে ইরানের মেট্রো রেল চলাচল। এই অবস্থায় কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়বে, এটাই অনেকটাই স্বাভাবিক ছিল। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে মানুষের মাঝে করোনা ভাইরাস চলে গেছে এমন একটি ধারণা আমার কাছে মনে হচ্ছে যে তারা ভাবছেন, সাথে মাস্ক অথবা গ্লাভস বা সামাজিক দূরত্ব যে বজায় রাখা দরকার সেই বিষয়গুলো নিয়ে একটি অনীহা আমার কাছে আমি লক্ষ্য করছি। সাথে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যখন সবাই বাইরে যাওয়ার সংখ্যাটি বেড়ে যায় সে অবস্থায় কিন্তু সামাজিক দূরত্ব কতটা মেনে চলা সম্ভব সেটি কিন্তু প্রশ্নই থেকে যায়। তো এই অবস্থায় আসলে যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তারা আসলে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং এই অবস্থাতে কিভাবে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা কমানো যায় সেই বিষয়টি নিয়ে ভেবে দেখবেন। সেটির অপেক্ষায় আসলে ইরানের জনগণরা অপেক্ষা করছেন। সৌদি আরবে গত একদিনে আরও প্রায় 2000 মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। ভাইরাসের প্রকোপে মারা গেছেন 32 জন। সৌদি আরবের সর্বশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মুসির সাথে তিনি বলেছেন যে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে 86 জন বাংলাদেশি মারা গেছেন বলে নিশ্চিত করেছে। তাছাড়া যে 217 জন বাংলাদেশি মৃত্যুর যে খবর বেরিয়েছে সেটি করোনা এবং করোনা সংশ্লিষ্ট অন্যান্য উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন। সৌদি আরবে যারা ইতিমধ্যে ভিজিট বিষয় বা ফাইনাল এক্সিটে যাওয়ার জন্য অথবা ছুটিতে যাওয়ার জন্য ভিসা করিয়েছিলেন কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে যেতে পারেনি, তাদের জন্য সৌদি সরকার যে আওদা প্রোগ্রাম চালু করেছিল সেই প্রোগ্রামের অধীনে কিন্তু গত 2 দিনে কিন্তু প্রায় 13,000 বিদেশি নাগরিক কিন্তু সৌদি আরব ত্যাগ করেছে। তবে বাংলাদেশিদের এই ব্যাপারে কোনো সুখবর নেই। তো বাংলাদেশের প্রতিনিয়তই তারা বলছেন এবং দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে তারা এই সুযোগে দেশে ফিরতে চান এবং যারা ইতিমধ্যে ভিসা পেয়েছিলেন ফাইনাল এক্সিটে যাওয়ার জন্য অথবা ছুটিতে যাওয়ার জন্য তাদের যাতে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। তবে বাংলাদেশ বিমান বা দূতাবাসের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও বেশ কয়েকটি দেশের প্রবাসী বাংলাদেশিদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য একটা তালিকা তৈরির কাজ শুরু হলেও কিন্তু রিয়াদ বাংলাদেশ দূতাবাসে এই ধরনের কোনো কার্যক্রম এখন পর্যন্ত কানে আসেনি বা দেখা যায়নি। তো বাংলাদেশিরা বলছেন যে তারা যদি যারা এখন অসুস্থ আছেন তারা যদি দেশে যাওয়ার সুযোগ পান তাহলে তারা হয়তো বা চিকিৎসা করাতে পারবেন, কারণ এখানে যেই চিকিৎসার ব্যয় রয়েছে সেই ব্যয় মেটানো তাদের পক্ষে অনেকটা দুঃসাধ্য। কারণ এখানে তাদের দীর্ঘদিন যাবৎ চাকরি নেই, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছেন, সেই কারণে তারা অনেকেই দেশে ছুটে যেতে চাচ্ছেন। তাছাড়া এখানে যারা খুবই অর্থকষ্টে বা খুবই মুমূর্ষু অবস্থায় আছেন তাদেরকে দূতাবাসের তত্ত্বাবধানে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসীরা, যাতে সরকারের সহযোগিতায় দূতাবাস তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেল বাংলাদেশ। বুধবার দেশটির বৈরুত বন্দরে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর 90 জন সদস্যকে এই পদক দেয়া হয়। লেবাননে জাতিসংঘের মেরিটাইম টাস্ক ফোর্স MTF কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সার্জিও রেনাটো বার্না সালউইরিনহো উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে গার্ড পরিদর্শন করেন। শান্তিরক্ষা মিশনে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতিসংঘ পদক প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন হাইসাম দান্নাউই। মেডেল প্যারেড অনুষ্ঠানে MTF কমান্ডার লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের জন্য ব্যানকন 10-এর কন্টিনজেন্ট কমান্ডার ও বা নৌজা বিজয়ের অধিনায়ক ক্যাপ্টেন M জয়নাল আবেদিন সহ সকল নৌ সদস্যদের সাহসিকতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লকডাউন তুলে দেওয়ার প্রেক্ষিতে বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়েছে ইউরোপের দেশ ফ্রান্স। প্যারিসের রাস্তায় অবৈধ অভিবাসীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনও। ফ্রান্স থেকে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ফয়সাল দ্বীপ। গত দুদিন ধরে প্যারিসের পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও গতকাল থেকে কিন্তু সেই পরিস্থিতি এখন আর স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। সব কিছুকে ছাপিয়ে নতুন করে যোগ হয়েছে আন্দোলন। সেই আন্দোলনটা হচ্ছে 2016 সালে ফরাসি এক নাগরিক মালির সেই নাগরিককে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়েছিল। তখন কিন্তু আন্দোলন হয়েছিল, সর্বোপরি সেই আন্দোলনটাকে থামিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে পুলিশের পক্ষ থেকে যে হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। কিন্তু সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মৃত্যুর পর সেই আন্দোলন কিন্তু দাবানলের মতো ইউরোপে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ফ্রান্সে। বলা চলে যে গত দুদিন ধরে কিন্তু এখানে সহিংস আন্দোলন চলছে। এখানে যারা আফ্রিকান এবং সেন্ট্রাল আফ্রিকান নাগরিক আছেন তারা কিন্তু সেই মৃত্যুকে কেন্দ্র করে এখন কিন্তু সহিংস আন্দোলন যেটা জ্বালাও পোড়াতে রূপ নিয়েছে। বিশেষ করে প্যারিসের পুর্তো ক্লিশি এবং মেরিদা ক্লিশি, পাশাপাশি ক্লিনকোট, বারবেস সহ আশেপাশি এলাকায় কিন্তু লোকজন কিন্তু জড়ো হচ্ছেন। এবং সেখানে বলা হচ্ছে যে ফ্রান্সে একটি নিয়ম করা আছে যে 10 জনের বেশি মানুষ সমাবেশ করতে পারবে না কিংবা একত্রিত হতে পারবে না। এই মুহূর্তে এই আন্দোলন অনেকটাই ভাবিয়ে তুলেছে এখানকার জনগণকে, পাশাপাশি প্রশাসনকেও, যে আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে, বিশেষ করে যেখানে সোশ্যাল ডিস্টেন্সের কথা বারবার বলা হচ্ছে, সেখানে এই ধরনের আন্দোলন আসলে কতটুকু ফ্রান্সের যে ভবিষ্যৎ বা করোনার পরিস্থিতি কতটুকু স্বাভাবিক রাখতে পারবে। বিশেষ করে আপনাদের কাছে জানিয়ে রাখি আরেকটা বিষয় হচ্ছে 30 মে কিন্তু এখানে আরেকটি বড় আন্দোলন হয়েছিল, যেখানে 2-3 লক্ষ লোক একসাথে জড়ো হয়েছিল। সেটা ছিল আপনার ফ্রান্সে যারা বৈধতা পায়নি এখনও, যাদের এখনও বৈধতা নেই, তাদেরকে সহজ শর্তে বৈধতা দেওয়ার জন্য। বিশেষ করে ইতালি এবং পর্তুগালের পর পর্তুগালে দেখা দেখি বলা চলে এখানে এই আন্দোলন হচ্ছে। ফ্রান্সের পার্লামেন্টে কিন্তু 150 জন এমপি এই যারা অবৈধভাবে বসবাস করছেন ফ্রান্সে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য ওনারা একটি পিটিশনে সাইন করেছেন। যদিও সেটাকে উপেক্ষা করছে ফ্রান্স গভর্নমেন্ট, এবং বলা হচ্ছে যে ফ্রান্স কিন্তু ইতিমধ্যে সহজ শর্তে কাগজ করার ক্ষেত্রে, অর্থাৎ বৈধতা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেটি কিন্তু সহজ করে রাখছে। তারপরেও তাদের এই আন্দোলন চলছে এবং বলা হচ্ছে যে এই আন্দোলনের পরবর্তী তারা আরেকটি বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করবে। করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়ালের আবারও অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল করোনা চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা নিরাপদ নয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর কোভিড-19 চিকিৎসায় আবারও হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারের অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ম্যালেরিয়ার এই ওষুধ ব্যবহারে করোনা রোগীদের মৃত্যুর হার বাড়ে এমন কোনো প্রমাণ না পাওয়াতেই এই ট্রায়াল ফের চালুর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে টেদ্রোস অ্যাডামন গেব্রিয়েসুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল নানা তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে ট্রায়ালে কোনো পরিবর্তনের দরকার নেই। তথ্য সুরক্ষা ও পর্যবেক্ষণ কমিটি ট্রায়ালের উপর কড়া নজর রাখবে। এর আগে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইনের করোনা রোগীদের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। যদিও মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA এর আগে সতর্ক করেছিল কোনো কারণ ছাড়া নিয়মিত এই ওষুধ খেলে কারো কারো হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে। যতই বিতর্ক থাকুক, প্রথম থেকেই করোনা চিকিৎসায় ম্যালেরিয়া হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের কার্যকারী বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত কিছুর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রায়ালের অনুমোদন দেওয়ায় আবারও আলোচনায় এলো ওষুধটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সুইজারল্যান্ডে করোনা ভাইরাস সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করেছে। দেশটিতে নতুন করে 20 জন আক্রান্ত হলেও নেই কোনো প্রাণহানির নতুন খবর। সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ। করোনা সংকটে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঐতিহাসিক ভূমিকা এবছর পালন করে। তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আটকে পড়া অন্তত 1400-এরও বেশি নাগরিকদের ফিরে আনে বিশেষ ফ্লাইটে। এরকম একটি ফ্লাইটে বাংলাদেশ থেকে ফিরে আসে সুইজ এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক মাহবুব ইসলাম। তিনি জানাচ্ছিলেন তার সেই ফিরে আসার অভিজ্ঞতা এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের এম্বাসিকে, কারণ এ সময় সেই এম্বাসি তাকে অত্যন্ত সন্তোষজনকভাবে এ সময় তাকে আসলে সহযোগিতা করেছে। মার্চের 12 তারিখ বাংলাদেশে এমিরেটস ফ্লাইটে যাই, তখন করোনা সুইজারল্যান্ডে সেরকম বিস্তার পায়নি। ম্যাক্সিমাম ইটালিতে তখন, এবং ইটালি
লকডাউন ছিল। বাংলাদেশে নামার পর আমি একটা কাগজ পেলাম, ওখানে কোনো টেস্ট হয়নি বা কিছু না, শুধু একটা কাগজ দিয়ে দিল যে আমাকে 14 ডেজ লকডাউনে থাকতে হবে। ওরাই বেশ আমাকে সাহায্য করে এবং প্রোঅ্যাক্টিভলি আমি বলবো আমার ক্ষেত্রে। ওরা কি প্রোভাইড করছিল আপনাকে? আমাকে এমনকি ওরা প্রচুর ইনফরমেশন আমাকে দিত যে কোথায় কি ফ্লাইট পাওয়া যাচ্ছে বা কোনটা যাচ্ছে। সুইস এম্বাসি আমাকে আর একটা জিনিস করে যে ওরা একটা চিঠি দিয়ে দেয় আমার সাথে যে আমি সুইস ন্যাশনাল, যেন কোনো বর্ডারে কোথাও না আটকানো হয়। এদিকে সুইজারল্যান্ডের লকডাউনে আটকে পড়া আছেন বাংলাদেশের নাগরিক বিশিষ্ট ব্যবসায়ী রিটস টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ মুরাদ খান পারভেজ। তিনি হয়তোবা বিমান চলাচল স্বাভাবিক হলে ফিরে যাবেন বাংলাদেশে। এদিকে অস্ট্রিয়া আজ খুলছে তাদের বর্ডার এবং 15ই জুনের মধ্যে আসলে সুইজারল্যান্ড এবং আশপাশের সমস্ত দেশগুলোর সাথে খুলে যাচ্ছে এখানকার বর্ডার ব্যবস্থা। তবে ইটালি কিন্তু এই ব্যবস্থার মধ্যে থাকছে না, যদিও ইটালিও আজ থেকেই তারা সেই সেনগেনযুক্ত দেশগুলোর সাথে বর্ডার খুলে দিয়েছে। গ্রিসের করোনা সংক্রমণের সবশেষ অবস্থা জানবো। গ্রিসের রাজধানী এথেন্স থেকে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জহিরুল ইসলাম। দর্শক শ্রোতা, আমরা গ্রিসের রাজধানী এথেন্স থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের গ্রিসের লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, জনগণ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছে। তবে এখনো কোনো পর্যটক ঢুকতে পারেনি, 15 তারিখ থেকে পর্যটক ঢুকবে। তবে লকডাউন শিথিল হলেও জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার চেষ্টা থাকলেও আমরা করোনার হাত থেকে এখনো পুরোপুরি মুক্তি পেতে পারিনি। আজকেও 15 জন নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এই 15 জন সহ 2952 জন সর্বমোট করোনা রোগীর সংখ্যা। আর আজকে একজন মারা গিয়েছে, একজন সহ 180 জন সর্বমোট করোনা রোগে মারা গিয়েছে এবং আইসিইউতে রয়েছে 9 জন। সর্বমোট সুস্থ হয়েছে 1374 জন। স্বাভাবিকভাবে গ্রিস করোনা ভাইরাসে অনেক সফলতা অর্জন করলেও অর্থনৈতিক যুদ্ধে আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন ধরনের যুদ্ধে জড়িয়ে এখনও সংগ্রামে লিপ্ত রয়েছেন। সেই রকম একজন সফল ব্যবসায়ী এথেন্সের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের রুবেল ভাই। আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছি আজকে ওনারা ব্যবসা নিয়ে এথেন্সে লকডাউন পরবর্তী কেমন আছেন। রুবেল ভাই, আপনি বলবেন লকডাউন পরবর্তী কি অবস্থায় আপনারা ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন? আপনার বেশ কয়েক ধরনের ব্যবসা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, মিনি মার্কেট রয়েছে। এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি সামগ্রিকভাবে কিভাবে আছেন? লকডাউন পরে আমরা তেমন একটা ভালো না, কারণ যেহেতু টুরিস্ট আসতে পারতেছে না, এর জন্য গ্রিক সরকার যতটুকু আমাদেরকে অনুদান দিয়েছে এই অনুদান আমরা কাটিয়ে উঠতে পারতেছি না। তবুও যেহেতু আমরা আলহামদুলিল্লাহ এথেন্সের বাংলাদেশি এখনো ভালো আছি, সুস্থ আছি, এটাই কামনা। গ্রিসের থেসালোনিকি থেকে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর জানিয়েছেন ডক্টর আলামিন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 15 জন এবং মৃত্যুবরণ করেছে 1 জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা গিয়ে দাঁড়ালো 2952 জনে এবং সর্বমোট মৃত্যুবরণ করেছেন 180 জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন 1374 জনে। এদিকে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কমতে থাকায় গ্রিসের অর্থনৈতিক চালিকা শক্তি পর্যটক শিল্পকে নতুন করে উন্মোচিত করার জন্য বিশ্বের 29টি দেশের পর্যটকদের আগামী 15 জুন থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষের মাধ্যমে গ্রিসে ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। গ্রিস যেসব দেশের পর্যটকদের জন্য গ্রিস ভ্রমণের অনুমতি দিয়েছে সেসব দেশের মধ্যে উল্লেখযোগ্য দেশসমূহ হচ্ছে চীন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অন্যান্য দেশসমূহ। গ্রিস যদিও বিশ্বের অন্যান্য দেশের সাথে তাদের বিমান চলাচল আবার নতুন করে শুরু করে দিয়েছে, কিন্তু এখনো বাংলাদেশের সাথে কবে নতুন করে যে গ্রিসের সাথে বিমান চলাচল হবে সেটা এখনো জানা যায়নি। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও শারীরিক দূরত্ব বজায় না রেখেই চলছে দূরপাল্লার বাস। যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও অভিযোগ আছে যাত্রী ওঠানামা করানোর পর বেশিরভাগ বাসে জীবাণুনাশক ছিটানো হচ্ছে না। অনেক বাস সহকারী আবার নামমাত্র জীবাণুনাশক ছিটিয়ে দায় সারছেন। এমন পরিস্থিতিতে বাস মালিক শ্রমিকদের দাবি যাত্রী ছাড়াই চলাচল করছে দূরপাল্লার সব রুটের বাস। এক্ষেত্রে সরকারি বাড়তি প্রণোদনার দাবি রয়েছে তাদের, জানাচ্ছেন সৈয়দ রেহান।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চাপ বাড়তে থাকে দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে। যাত্রী ওঠাতে প্রতিযোগিতায় ব্যস্ত বাসের সহকারীরা। তবে যাত্রী উঠানামা করানোর ক্ষেত্রে ব্যত্যয় ঘটে নিয়মের, মানা হয় না শারীরিক দূরত্ব, এমনকি নেই হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থাও। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে যাত্রীদের মাঝে রয়েছে নানা মত। আমরা যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে ভাড়াটাও কমে যাক, স্বাভাবিক হয়ে যাক, সেটাই আমরা চাই। এখন তার সেই স্প্রেটা নাই, যদি স্প্রেটা হাতে দিত তাহলে তো আমাদের জন্য একটু ভালো হতো। মাদক যেতাম 40 টাকা, সেখানে 80 টাকা করে দেওয়া হচ্ছে। এখানে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিসিটা যেমন দেখতেছেন দিকে একজন করে যাচ্ছি, তো এই কারণে আসলে বাড়তি নিচ্ছে আর কি। তবে বাস চালকরা বলছেন সংখ্যা বেঁধে দেওয়া যাত্রীও পাচ্ছেন না তারা। জেলায় জেলায় ঘুরছেন যাত্রী শূন্য হয়ে। কি করবো, পেটের দায় চালাইতে দেখা গেছে আগে 800 1000 পাইতাম, এই জায়গায় 400 500 কোনো মতো চলো না আর কি, যান বাঁচান আর কি। যাত্রী 15 জন 14 জন এরকম হয় আর কি। এরকম হলে মালিক বেশি লাভবান না। 2 ঘন্টা হয়েছে বসে রয়েছি, 10 জন যাত্রী এখনো হয় না, 8 জন হয়েছে। তবে বাড়তি ভাড়া আদায় করছে সকল রুটের প্রতিটি বাস। তাই করোনার এই সংকট কেটে গেলে বাড়তি ভাড়ার এই বোঝা থেকে নিস্তার চান সাধারণ যাত্রীরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা করোনা সংকটকে আরও ঘনীভূত করবে। এই সময়ে পরিবহন মালিক ও শ্রমিকদের মানবিক সহযোগিতা দিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাচ্ছি। অভিযোগ আছে অনেক হাসপাতালে করোনা রোগীকে উপেক্ষা করা হচ্ছে, যথাযথ যত্ন সেবা দিচ্ছে না। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও করোনা যোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সীমাহীন ব্যর্থতায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন সবকিছু খুলে দিয়ে সরকার এখন তামাশা দেখছে। সন্ত্রাসীদের কিভাবে রক্ষা করতে হয় আওয়ামী লীগ তা জানে। একটি রাষ্ট্র ব্যবস্থার আপাতমস্তক যখন অন্যায়, অনিয়ম ও অবিচারের কাছে, সন্ত্রাসের কাছে বিক্রি হয়ে যায়, তখন রাষ্ট্রের কর্ণধাররা মাফিয়া শক্তির অনুচরে পরিণত হয়। লিবিয়ায় হত্যাকাণ্ডের শিকার 26 বাংলাদেশিকে যারা পাচার করেছিল তাদেরকে ধরতে জোরালো উদ্যোগ নিয়েছে সিআইডি। প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে বিদেশে থাকা পাচারকারীদেরও ধরা হবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে অল্প সময়ে চার্জশিট দেওয়া হবে বলেও জানান সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। মৌ খন্দকারের রিপোর্ট। গত 28 মে লিবিয়ার মিজদা শহরে 26 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদেরকে বিদেশে পাচারের সঙ্গে জড়িত আরও 7 জনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। অর্থের বিনিময়ে, নিরীহ মানুষের জীবনের বিনিময়ে তারা যে সম্পদ গড়েছেন, এই সম্পদ তারা ভোগ করতে পারবেন না। তাদের বিরুদ্ধে আমরা মানি লন্ডারিং অ্যাক্টে মামলা নিব। ইতিমধ্যেই আমরা এই ব্যাপারে কাজ শুরু করেছি এবং বড় বড় ধরনের যত হিউম্যান ট্রাফিকার যারা আছে, সংঘবদ্ধ ট্রাফিকার যারা আছে, তাদের আমরা নাম ইতিমধ্যে কালেকশন করেছি। সিআইডি বলছে 26 বাংলাদেশিকে পাচারের সঙ্গে জড়িতরা দেশের বাইরে নিরাপদে থাকতে পারবে না। তাদেরকে ইন্টারপোলের সহায়তা নিয়ে গ্রেফতার করা হবে। মূলত এই ক্রাইমাররা দেশের বাইরে অবস্থান করছে এবং তারা এই দালালের মাধ্যমে এই ক্রাইমগুলো সংগঠিত করছে। আমরা তাদের বিরুদ্ধে যেটা করব, দ্রুততম সময়ে মামলাগুলো চার্জশিট দিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়ে রেড নোটিশ জারি করাবো। এদিকে মানব পাচার চক্রের 8 জনকে আটক করেছে র্যাব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। লিবিয়ায় মানব পাচারকারীদের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তারকৃত হেলাল মিয়া ও খবির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে 2 নম্বর জিআর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বাড়ির কাছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হেলাল ও খবির। এর আগে র্যাব 14 লিবিয়ায় মানব পাচারে জড়িত থাকার ভৈরব থেকে 3 জনকে গ্রেপ্তার করে। এদিকে লিবিয়ায় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে র্যাব 8। গোপালগঞ্জের মকসুদপুরে লোহাইর গ্রাম থেকে সেন্টু শিকদার ও মোসাম্মদ নার্গিস বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে মানব পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা।
এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। মেগা প্রকল্পগুলোয় গতি ফেরাতে পর্যাপ্ত বরাদ্দ থাকছে আসছে বাজেটে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রুত মেগা সব প্রকল্প শেষ করতে চায় সরকার। সেজন্য গুরুত্ব অনুযায়ী প্রয়োজন মতো বরাদ্দ পাচ্ছে মেগা প্রজেক্টগুলো। আর অর্থনীতিবিদরা বলছেন, করোনা পরিস্থিতি খারাপ হলে বিদেশি শ্রমিক কর্মকর্তাদের বাংলাদেশে রাখা চ্যালেঞ্জ হবে। সেক্ষেত্রে প্রকল্প চালানো কঠিন হবে। প্লাবন রহমানের রিপোর্ট। একমাত্র পদ্মা সেতু ছাড়া করোনার ছোবলে গতি হারিয়েছে বেশিরভাগ মেগা প্রকল্প। সীমিত আকারে কিছু প্রকল্পে কাজ চললেও এগুচ্ছে না প্রত্যাশা মতো। মেগা প্রকল্পগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ রাজধানীর মেট্রো রেল প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ, কিন্তু তাও প্রত্যাশা মতো নয়, যে কারণে এখনো এমন নিষ্প্রাণ প্রকল্পগুলোর বেশিরভাগ এলাকা সামান্য পিছিয়ে পড়েছে। এই জায়গাটা যাতে কাভার আপ করি, যে আমরা পূর্ণ গতিতে কাজ করতে পারবো, এবং সেইভাবে আমরা বাজেটটা চেয়েছি। সরকারের মেগা প্রকল্পের তালিকায় গুরুত্বপূর্ণ চট্টগ্রামের কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। সেখানেও নেই সুখবর, গতি নেই কাজে। আমাদের এখনো চাইনিজরা চলে যেতে বলতেছে না, এরা এখনো আছে। সুতরাং আমাদের কাজকর্ম কিছু সীমিত আকারে চলতেছে, এখনো পর্যন্ত সীমিত আকারে চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কক্সবাজারের মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বিদ্যুৎ খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু করোনার সংক্রমণ গতি অনেকটাই কমিয়ে দিয়েছে 2 মেগা প্রকল্পের। তবে করোনার প্রভাব থাকলেও বরাদ্দ বাড়ছে মেগা প্রকল্পগুলোতে। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, ফাস্ট ট্র্যাকের 7 প্রকল্পে বরাদ্দ থাকছে 34,000 কোটি টাকা। অনিশ্চয়তা দরুন, আনসার্টেনটি এখনো ক্লিয়ার হয় নাই, এর দরুন প্রকল্পগুলোর যখন এটা শেষ হওয়ার কথা ছিল সম্ভব হবে না, এটা এখন মোটামুটি স্বীকৃত। আমাদের সরকারের আপ্রাণ চেষ্টা থাকবে এই প্রকল্পগুলোকে অবশ্যই আমাদের শেষ করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দের পাশাপাশি মেগা প্রকল্পগুলোতে কাজের গতি বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকে। মেগা প্রকল্পের জন্য বাজেট তো যেটা চলমান প্রক্রিয়া, কিন্তু যেগুলো চলমান আছে সেগুলোকে চালিয়ে যেতে হবে। তোমরা ভিতরে আসো, কাজ করতেছো, তোমাদের খাওয়া দাওয়া যা লাগে সব দেবো, প্রজেক্ট সাইটের মধ্যেই থাকবা। এখানে দেওয়াল দিয়ে যা করা আছে এখানে এর বাইরে যেতে দিব না তোমাদের। কারণ কোভিড তো আমাদের দেশ থেকে সহজে যাচ্ছে না। সংক্রমণের সাথে আমরা বাস করব, সংক্রমণ হয়তো আরো বাড়বে, কিন্তু সেটাকে ম্যানেজ করতে হবে বড় প্রকল্পের ক্ষেত্রে বিশেষভাবে। সব মিলিয়ে করোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে সব মেগা প্রকল্প। পাল্টে গেছে হিসাব নিকেশ। বাস্তবতা বলছে, বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক করোনা পরিস্থিতির উন্নতির উপরে নির্ভর করবে মেগা প্রকল্পগুলোর ভবিষ্যৎ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বরিশালের মেহেন্দিগঞ্জে এক মাদ্রাসার অফিস সহকারী ও ইমামকে অপদস্থের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আলী ও সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ এনে তদন্তের আগেই জোতার মালা পরিয়ে হেনস্থা করা হয় ইমামকে। বুধবার বিকেলে ওই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে সুশীল সমাজে। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিরচর দাখিল মাদ্রাসার এক ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এক অফিস সহকারীর বিরুদ্ধে। ওই ব্যক্তি একই সঙ্গে স্থানীয় একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন। স্থানীয়রা জানান, অভিযোগের প্রেক্ষিতে জরিমানা করা হয় ইমামকে। 1.5 লক্ষ টাকার জন্য দেওয়া হয় চাপ। এতে অপারগ হলে তাকে ইউনিয়ন পরিষদের কক্ষে ডেকে নেওয়া হয়। এ সময় জুতার মালা পরিয়ে ভিডিও করা হয়। এছাড়া প্রকাশ্যে রাস্তায় ঘোরানোর অভিযোগও রয়েছে। এসব অভিযোগ দরিরচর খাজুরিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আলীর বিরুদ্ধে। 1.5 লাখ টাকা জরিমানা করানোর পর আমি কোনো টাকা দিতে হবে না। হওয়ার পর এই যে টাকা দেনে দিকে এই জুতার মালা পিছা গলা দিয়ে তার বাইর করে পোলা বানিয়ে জাগর দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে নিয়ে 70,000 টাকা জরিমানা করছে। আমি না স্বীকার করার কারণে আমাকে সে জুতা দিয়ে পিটাইছে এবং জুতার মালা গলায় দিয়ে সে আমাকে রাস্তায় হাঁটাইছে। এটার আমি সঠিক বিচার চাই। যারা এই কাজটি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন বলে আমি বলব। এই বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে যাওয়া যেত। মাদ্রাসার যে পরিচালনা কমিটি আছেন তাদের কাছে বিচার দেওয়া যেত। সামাজিক মাধ্যমে ইমামের ভিডিও ছড়ানোর বিষয় নজরে এনেছে জেলা পুলিশ। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান কর্মকর্তারা।
তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। মামলা হবার মাত্র 8 ঘন্টার ভিতরেই আমরা মামলার মূল হোতা 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্যান্য আসামিকেও গ্রেফতার করার প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই ওরা আইনের আওতায় চলে আসবে। এই ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এটি আমরা সোশ্যাল মিডিয়ার যখন দেখেছি তাৎক্ষণিক আমরা খবর নিয়েছি। আমরা ইতিমধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করেছি, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে এবং আমরা ওই চেয়ারম্যানকে বরখাস্তের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। বৃহস্পতিবার সকালে ওই ইমাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সহ 9 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশে বজ্রপাতে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে এক শিশুসহ 3 জন প্রাণ হারিয়েছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে বজ্রপাতে রবিন, ইমরান ও মোতালেব নামে 3 জনের মৃত্যু হয়। হবিগঞ্জে 3 জন ও পাবনায় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। জয়পুরহাট, যশোর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, সুনামগঞ্জ ও চট্টগ্রামে 1 জন করে আরও 6 জনের মৃত্যু হয়েছে আরও কয়েকটি জেলায়। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে। শোক সংবাদ। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভা মা ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন গতকাল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে 76 বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর সময় তিনি 5 মেয়ে, 4 ছেলে, নাতি নাতনি ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। কর্মজীবনে সফল ও উচ্চশিক্ষিত সন্তানদের মা হিসেবে মরহুমা জাহানারা হোসেন 2018 সালে রত্নগর্ভ মায়ের স্বীকৃতি পেয়েছিলেন। প্রয়াত জাহানারা হোসেনকে বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। যুক্তরাষ্ট্রের পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বরখাস্ত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 2nd ডিগ্রি মার্ডারের নতুন অভিযোগ গঠন করা হয়েছে। পুলিশ বিরুদ্ধে অভিযোগ গঠন যা মার্কিন ইতিহাসে এবারই প্রথম। এদিকে বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। ব্যাপক বিক্ষোভে বিভিন্ন স্থানে এখন পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। কারফিউ বাড়ানো হয়েছে বেশ কয়েকটি মার্কিন শহরে। শেষ করবো এখনকার সংবাদ আয়োজন, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ডলারের বাজারে আগুন, নিত্যপণ্যের দামে প্রভাবের শঙ্কা, 13 বছরের শেয়ার বাজারে সর্বনিম্ন লেনদেন, কর্মী ছাঁটাইয়ের বড় সংখ্যা পোশাক খাতে। সব হাসপাতালে হচ্ছে না করোনা চিকিৎসা, 11 দিনেও বাস্তবায়ন হয়নি নির্দেশনা, গাফিলতি ও উদাসীনতা দায়ী বলছেন চিকিৎসক নেতারা। করোনাকালে জীবন বাঁচাতে সরকারের নানামুখী চেষ্টা, সমন্বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থনৈতিক সদলে চাইলেন সবার সহযোগিতা। দেশে নতুন করোনা শনাক্ত প্রায় 2500, আরও 35 জনের মৃত্যু, ফের হাইড্রোক্সিক্লোরোকুইন ট্রায়ালের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানব পাচারে জড়িতদের ধরতে নানা উদ্যোগ নেওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা, মানব পাচার স্বীকার করে আদালতে 2 দালালের স্বীকারোক্তি। অভিযোগের তদন্তের আগেই বরিশালে মাদ্রাসা অফিস সহকারীকে নির্যাতন, জুতার মালা পরিয়ে অপদস্থ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। এবং কৃষ্ণাঙ্গ হত্যায় যুক্তরাষ্ট্রে তোলপাড়, সহিংসতায় 11 জনের মৃত্যু, বেড়েছে কারফিউ পরিধি, বরখাস্ত 4 পুলিশের বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। পরের আয়োজন দেখার আমন্ত্রণ, সাথে থাকায় ধন্যবাদ।